মাঠিয়াকুদু নালার পাশে পৌঁছতে না পৌঁছতেই টুপ টাপ করে বৃষ্টির ফোঁটা পড়তে লাগলো। চাঁদনি রাত বলে টর্চ নিয়ে যায়নি সঙ্গে। সত্যিই যে বৃষ্টি নামবে, আকাশ অন্ধকার হবে ভাবিনি। এটুকু পথ অন্ধকারে হেঁটে আসতে বেশ অসুবিধা ও অস্বস্তি হচ্ছিল। গরম যদিও তেমন পড়েনি, তবু তো শীতও নেই। এই প্রথম বৃষ্টিতে সাপ ও বিছেরা বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে অন্ধকার পথে এ সময়ে চলা উচিত নয়। এখনো বোধহয় কারো ঘুম ভাঙেনি। জল গায়ে পড়লেই ঘুম ভাঙবে। ক্যাম্পের আশেপাশের গাছগাছালির পাতা যতক্ষণ না ভিজে যাচ্ছে ততক্ষণই নিচে জল পড়বে না। আমি গিয়ে ঝুপড়ির সামনে দাঁড়ালাম। ডাকলাম, চন্দনী। কে কে বলে চন্দনী ধড়মড় করে উঠে বসল। তারপর দৌড়ে এলো আমার কাছে। আমি ওকে দুহাতে ধরে থাকলাম। ও আমার বুকে মুখ রেখে বলল, বড় ভয় পেয়েছিলাম। অন্ধকারে তোমায় প্রথমে চিনতে পারিনি। ভীষণই ভয় পেয়ে গেছিলাম। আমি বললাম, তাতে কি হয়েছে? ও অনেকক্ষণ অমনিভাবেই রইল। তারপর বলল, জিপের পেছনে যে ত্রিপলটা আছে, এসো। দুজনে মিলে ধরাধরি করে ঝুপড়ির মাথায় দিয়ে দেই। তাই করলাম। ত্রিপল বিছানো হলে ঘড়ির দিকে তাকালাম। দেখি 3:45 বাজে। একটু পর বনমোরগ, ময়ূর, অন্য সব পাখিরা ডাকাডাকি শুরু করবে। কিংবা কি জানি, আজ জলজ অন্ধকারে ওদেরও বোধহয় ভোর হলো কি না হলো বুঝতে ভুল হয়ে যাবে। ভিতরে গিয়ে শুয়ে পড়লাম। বৃষ্টি ভেজা হয়, শীত করছে। চন্দনীকে বললাম, এসো, আমার কাছে এসো, আমাকে গরম করে দাও। চন্দনী আমার বুকের কাছে সরে এলো। আমি বাঁ হাত দিয়ে ওর লতানো হাত দুটি ওর সরু কোমর জড়িয়ে রইলাম। ও ফিসফিস করে বলল, আমি কি তোমার লেপ না কম্বল? আমি বললাম, দুই। তারপর বললাম, এখন ঘুমোও। অনেক বেলা অবধি ঘুমিয়েছিলাম। ঘুম যখন ভাঙল, দেখি চন্দনী নেই। মেঘ সরে গেছে। বৃষ্টি ধোয়া গাছপালায় সকালের রোদ ঝকমক করছে। বাইরে নানা লোকের গলা শোনা যাচ্ছে। কূপ কাটার কুলিদের আজ হাজরির দিন। রত্নাকর কখন এসেছে জানি না। এখন একটা পাথরে বসে টিপসই নিয়ে সকলকে হপ্তা দিচ্ছে। আজ হাট আছে 3 ক্রোশ দূরে। রোজ পেয়ে সকলে হাটে যাবে। নুন কিনবে, তেল কিনবে, সামান্য কেরোসিন এবং সর্ষের, আফিংয়ের গুঁড়ো, একটু শাকসবজি। মেয়েরা নিম করঞ্জের তেল, লাল নীল ফিতে। শাড়ি ছিঁড়ে গিয়ে থাকলে শাড়ি, ছেলেরা গামছা। শাড়ি গামছা বছরে একবারের বেশি কিনতে পারে না ওরা। দেখি চন্দনী কাঁচের গ্লাসে করে চা এনে দাঁড়িয়েছে। চন্দনীকে সবসময়ই সুন্দর দেখায়। ঘুম ভেঙে ঘুমন্ত অবস্থায় দুপুর সন্ধে সব সময় বলল, কাল রাতে আসতে ভিজেছ বৃষ্টিতে, আদা দিয়ে চা বানিয়েছি, ওঠো চা খাও।
চা নিয়ে গায়ে চাদর জড়িয়ে বাইরে এলাম। বললাম, চলো, আমিও আজ হাটে যাব। হাট পর্যন্ত জিপ যাবে? ওরা সকলে খুব খুশি হলো। বলল, জিপ রেখে হাঁটতে হবে কিছুটা। বললাম, ঠিক আছে। রত্নাকর তাচ্ছিল্যের গলায় বলল, আপনি আবার এ হাটে কি কিনতে যাবেন? এ হাটে ভদ্রলোকেরা যায় না। ও যে ভদ্রলোক তা একাদশ ফেল করা রত্নাকর বিশেষভাবে জানে। আমি বললাম, আমি যে ভদ্রলোক তা জানলে কি করে তুই? রত্নাকর বলল, কি যে বলেন তার ঠিক নেই। রত্নাকর এসব হাটে যায় না। ওখানে বন জঙ্গলের ঠিকাদারদের কূপকাটা কুলিদের ভিড়। ওখানে শ্রেণী সচেতন মোহরীরা যায় না। নারায়ণ কালিন্দীদের মতো কাউকে পাঠায়। চন্দনী বলল, নারায়ণদা, তাড়াতাড়ি ভাত চাপাও, খেয়ে দিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, নারায়ণ বলল। তাড়া কিসের? নারায়ণ যতক্ষণ না যাবে হাট উঠবে না ততক্ষণ বসবেও না। বেলা 10টা বাজে। এবার নালার উপরে গিয়ে প্রাতকৃত্য ও চান টান সারতে হয়। এমন সময় হঠাৎ একটা জিপ আসতে দেখা গেল। এত লোকের গন্ডগোলে এতক্ষণ শব্দটা কানে আসেনি কারো। জিপ থেকে একজন দারোগা ও ফরেস্টার নামলেন। দারোগার চেহারাটা কচ্ছপের মতো। খাদ্য পানীয় ও বিনা আয়াসের রোজগারে লোকটা তামসিকতার এক স্থূল দৃষ্টান্ত হয়ে গেছে। ফরেস্টারের চেহারা সাত্ত্বিক সাত্ত্বিক, ফর্সা, রোগা, ছিপছিপে ভালো মানুষ মুখ। ফরেস্টার বললেন, এখানে কাল সম্বর মারা হয়েছে? রত্নাকর অবাক হওয়ার স্বরে বলল, তাই নাকি? আমি জানি না তো, কাল আমি ছিলাম না সারাদিন। কম্ফু মাটিতে বসে ওর সাপমুখো লাঠিটাতে কি যেন মালিশ করছিল। হঠাৎ দারোগা ওকে ডেকে বললেন, তোর নাম কি? কি করিস তুই? কম্ফু ঠান্ডা গলায় বলল, আমার নাম কম্ফু, জড়িবুটির বদ্যি আমি, বলদের চিকিৎসা করছি। দারোগা বললেন, তুই কিছু জানিস? কি জানি বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে উল্টো প্রশ্ন করল কম্ফু, সম্বর মারা হয়েছে কি না? তা কে না জানে, সকলেই তো জানে, সকলেই মাংস খেয়েছে। আমরা সকলে মিলেই মাংস ভাগ করে খেয়েছি। সে কথা বলছি না, কে মারল সম্বরটাকে সেই কথা জানতে চাইছি, দারোগা বললেন। কম্ফু কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বোকার মতো মুখ করে বলল, ভগবানে মেরেছে বোধহয় আমাদের খাওয়ার জন্যে। কতদিন আমরা মাংসের মুখ দেখিনি, 1.5-2 বছর। ভগবানে মেরেছে মানে? দারোগা চটে উঠে বললেন। কম্ফু আবারও বোকা বোকা মুখ করে বলল, বাজ পড়ার আওয়াজ হলো পাহাড়ের ওপর। দৌড়ে গিয়ে দেখি সম্বরটা মরে পড়ে আছে। ইয়ার কি পেয়েছিস? দারোগা বললেন। গুলির শব্দ পাওয়া গেছে ছবিবাবুর ক্যাম্পেও। তুই বলছিস ভগবানে মেরেছে? কম্ফু আবারও বলল, গুলি কি বাবু? আফিমের গুলি? সে তো নারায়ণ সকাল সন্ধ্যা খায়, শব্দ তো শুনিনি কখনো। দারোগা বললেন, চল, তোকে এক্ষুনি বেঁধে নিয়ে যাব। দারোগার সঙ্গে ফাজলামি? কার সঙ্গে কি করে কথা বলতে হয় জানিস না? কম্ফু বলল, তা যা বলেছেন, ওই জন্যেই সকলের সঙ্গে
ঝগড়া হয় আমার সব সময়, সব সময়। আমার বউকে জিজ্ঞেস করুন। বলেই হে সীতা বলে বউকে ডাক দিল। নারায়ণ বলল, তোর বউ কি ঘরে আছে? জঙ্গলে গেছে। ও, বলল কম্ফু, যেন নিরাশ হলো সাক্ষীর অভাবে। দারোগা বলল, কে মেরেছে না বললে এখানে যত লোক আছে সবাইকে বেঁধে নিয়ে যাব। কম্ফু বলল, এক জিপে কি অত জায়গা হবে? তারপরই আমার দিকে ফিরে বলল, বাবুর জিপ নিলেও হবে না, 2 জিপেও না। একটু থেমে বলল, বাবুকেও বেঁধে নিয়ে যাবেন নাকি? দারোগা বলল, বাবু টাবু বুঝি না, সকলকেই বেঁধে নিয়ে যাব। এতগুলো লোকের সামনে আমাকেও বিনা কারণে বেঁধে নিয়ে যাওয়ার কথায় আমার একটু অবাক লাগলো, রাগও হলো। গ্রামগঞ্জের লোকেরা এই রকম দারোগাকেই সরকার বা সরকারের প্রতিভু বলে জানে। এই বাঁশবনে শেয়াল রাজা দারোগার এত আস্ফালন সহ্য হলো না আমার। আমি বললাম, আপনি অবান্তর কথা বলছেন। দারোগা তখন আমাকেও চোখ রাঙিয়ে বলল, পুলিশের লোকে এমনি করেই কথা কয়। আমাকে সহবত শেখাবেন না, ধরে তাহলে সত্যিই নিয়ে যাব থানায় আপনাকে সহবত শেখাবার জন্যে। আমি বললাম, তাহলে যদি বলি আমিই মেরেছি, আপনি কি আমাকে বেঁধে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন? চোখের কোণে দেখলাম কম্ফু নারদের মতো নড়ে চড়ে বসল। দারোগা এক হাঁক ছাড়লেন। 2জন হাফ প্যান্ট পরা লাঠি হাতে পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো। দারোগা বললেন, অবশ্যই রাখি। চন্দনী খুব ভয় পেয়ে গেল। ও দৌড়ে কম্ফুর পিছনে গিয়ে দাঁড়ালো জড়সড় হয়ে। দারোগা চন্দনীর দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টে। আমি বললাম, এটা বাড়াবাড়ি হচ্ছে, আপনার লোকদের এখান থেকে এক্ষুনি সরে যেতে বলুন। আপনি ভেবেছেন কি ঠাউরেছেন নিজেকে? আমার কথাতে পুলিশগুলো সরে গেল বটে, কিন্তু দারোগা কোমরে হাত দিয়ে রিভলভার বের করতে গেলেন। আমি মুখে আর কিছু না বলে কোমর থেকে পিস্তল খুললাম। দারোগা হাত নামিয়ে নিলেন। ফরেস্টার দারোগাকে কানে কানে কী সব বললেন। আমি বললাম, ফের রিভলভারের ভয় দেখিয়েছেন তো খারাপ হবে। দারোগা বললেন, আপনি দারোগাকে ধমকান? সাহস তো কম নয় আপনার। আমি বললাম, দারোগা নিজে যদি আসামির মতো ব্যবহার করে তাহলে আর কি করা যায়? এমন সময় পথের উপর থেকে কে যেন বলে উঠল, ঝগড়াটা কিসের? কার সঙ্গে কার ঝগড়া? চোখ তুলেই দেখলাম চন্দ্রকান্ত একটা পাথরের উপর বসে আছেন, 2টো গাছের ফাঁকে। দারোগা বললেন কনস্টেবলদের, এই ধর ধর, পালিয়ে না যায়, ওই সেই হাতিমারা ফেরারি। কনস্টেবলদের খুব একটা উৎসাহ দেখা গেল না চন্দ্রকান্তকে ধরতে যাওয়ার। চন্দ্রকান্ত বললেন, আমি আসছি দারোগা বাবু, অত বড় ভুঁড়ি নিয়ে এতখানি চড়াই উঠতে আপনার কষ্ট হবে, আপনার কনস্টেবলদেরও। বলেই তরতর করে চন্দ্রকান্ত নেমে এলেন, পাথরে পাথরে পা রেখে পাকদণ্ডি দিয়ে। যে পাকদণ্ডি দিয়ে প্রথম দিন আমি কম্ফুকে নামতে দেখেছিলাম। দারোগা কোমরের কাছে একবার হাত এনে আমার দিকে চোখ পড়তেই নামিয়ে নিলেন। চন্দ্রকান্ত বললেন,
ছবি নায়ক কি বলেনি যে কে মেরেছে সম্বরটা? আপনারা জানেন না? কি ফরেস্টার বাবু? ফরেস্টার বাবু বললেন, জানি। দারোগা বাবু কি জানেন? চন্দ্রকান্ত বললেন, জানি। দারোগা বাবু বললেন, তবে আপনারা আমার কাছে না এসে এদের উত্ত্যক্ত করছেন কেন? দারোগা বাবু রেগে বললেন, আপনার ঠিকানা কি আপনি থানায় দিয়ে এসেছিলেন? না, তা দেইনি। তবে আপনার বন্ধু ছবি নায়কের কাছে ছিল, ইচ্ছে করলেই আসতে পারতেন। তারপরই চন্দ্রকান্ত ফরেস্টারকে বললেন, নমস্কার ফরেস্টার বাবু, আপনার মেয়ের অসুখ করেছিল, কেমন আছে এখন? ফরেস্টার বাবু এই অভাবনীয় ব্যবহারে অভিভূত হয়ে পড়লেন। বললেন, আপনি কেমন করে জানলেন? হ্যাঁ, ভালো আছে। ভালো লোকদের সব খবর রাখতে হয় আমার, খারাপ লোকদেরও। বলেই দারোগা বাবুকে বললেন, সদরের সেই আফিংয়ের চোরা কারবারির সঙ্গে দোস্তি চালিয়ে যাচ্ছেন এখনো? কামায় জোর হচ্ছে বলুন। দারোগা বাবুর মুখ বেগুনে হয়ে গেল। চন্দ্রকান্ত আমার দিকে ফিরে বললেন, আমি নাম ঠিকানা সব দেব, একটা ভালো করে লিখে দেবেন তো আইজিকে। আমি একটা সম্বর মেরে যারা 1.5 বছর মাংস খায় না তাদের খাইয়ে মহাপাতকের কাজ করেছি। আমাকে ধরতে এসেছেন ইনি। দারোগা বাবু বললেন, ঠিক আছে, আমি দেখে নেব। দেখে নেব কেন? এখনই দেখুন। আসুন, আমাকে বেঁধে নিয়ে যান, পারেন তো? এমন দিন দুপুরে না পারলে পরে কি আর পারবেন? চন্দ্রকান্ত বললেন। তারপর বললেন, আমার অপরাধটা কি? একটা সিঙ্গল সম্বর মেরেছি, এই তো। আপনি আপনার শালাকে নিয়ে গত মাসে রাতের বেলা 3টে মাদি সম্বর মেরে নিয়ে যাননি এই জঙ্গল থেকে? বলুন আপনি, তারিখ বলবো কবে, জিপের নাম্বার বলবো? দারোগা বাবু আঁতকে উঠলেন। চন্দ্রকান্ত বললেন, আইন যারা খাটান দয়া করে তাঁরাও আইনটা মানবেন। যান, এবার বাড়ি যান। ওহো, ভুলেই গেছিলাম, এখন তো ছবি নায়কের কাছে যাবেন। আজ রাতটা নিশ্চয়ই কাটাবেন ওখানে, ফুর্তি টুর্তি হবে, তাই না? দারোগা বাবু ফরেস্টার বাবুকে প্রায় টেনে নিয়ে জিপে উঠলেন। জিপটা স্টার্ট করতেই চন্দ্রকান্ত একেবারে দারোগার পাশে গিয়ে দাঁড়ালেন। বললেন, আবারও হয়তো এখানে আপনাকে আসতে হবে। তখন এদের কাছে না এসে সোজা আমার কাছেই আসবেন, নইলে অন্য কাউকে পাঠাবেন। যে পরিষ্কার তার নিজের লুকোনোর মতো কিছু নেই। যার সাহস আছে, যার সঙ্গে লড়ে মজা, এমন লোককে। আপনি মশাই একটা ছুঁচো, আপনার গাল পোড়া বেঁটে বন্ধুর মতো। দারোগাবাবু কনস্টেবলগুলোর সামনে চুপ করে বসে রইলেন। জিপটা চলে গেল ধুলো উড়িয়ে। নারায়ণ বলল, বাবু চা খাবেন? চা খাওয়া বহুদিন খাইনি। তারপরই চন্দনীকে দেখতে পেয়ে বললেন, কিরে, কেমন আছিস? সুখেই তো আছিস মনে হচ্ছে। চন্দনীও ঠেস দিয়ে বলল, তা আছি, তোমার সঙ্গে থাকতে সুখ কাকে বলে জানতে পারলাম কই। চন্দ্রকান্ত হাসলেন, বললেন, তোর সুখ আর আমার সুখ আলাদা রে চাঁদনি। রাগ করিস কেন? সবাই কি সবাইকে সুখী করতে পারে?
রত্নাকর এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল। চন্দ্রকান্ত বললেন, রত্নাকর, কাছে আয়। রত্নাকর কাছে আসতেই হঠাৎ এক প্রচণ্ড চড় লাগালেন চন্দ্রকান্ত রত্নাকরকে। চড় খেয়ে রত্নাকর ঘুরে পড়ে গেল মাটিতে। ওর কর্তৃত্ব, ওর হাতঘড়ি শুদ্ধ হাত, ওর অথরিটি সব ধুলোয় ধুলো হলো। সকলে এ ব্যাপারে স্তম্ভিত হয়ে গেল, আমিও। রত্নাকর উঠে বসল মাটিতে, গালে হাত দিয়ে। চন্দ্রকান্ত বললেন, কাল দারোগাকে খবর দিয়েছিলি তুই? তুই নিজে কুটরা মেরে খাস না? সম্বর তো মেরেছি আমি, কিন্তু আমি কি খেয়েছি? তোদের জন্যই মেরেছিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শোন রত্নাকর, আর কখনো যদি জানতে পাই যে তুই গোয়েন্দাগিরি করছিস, তোকে গুলি করে মেরে ঝুলিয়ে রাখবো ওই গাছটায়। আবার বললেন, দেখে নে ভালো করে, ওই গাছটায়। রত্নাকর মুখ নিচু করে অত লোকের সামনে ওর সমস্ত মাতব্বরি ধুলোর সঙ্গে লুটিয়ে কূপকাটা কুলিদের চোখের সামনে আস্তে আস্তে ঢুকে গেল ঝুপড়ির মধ্যে। চা খেতে খেতে চন্দ্রকান্ত বললেন, সৌমেনবাবু কবে আসবে রে? নারায়ণের মালিক চন্দ্রকান্তর হাতে মার খাওয়াতে নারায়ণ চন্দ্রকান্তর সঙ্গে ঠিক কী রকম ব্যবহার করবে বুঝে উঠতে পারছিল না। চাকরি গেলে সর্বনাশ, আফিমের গুলি না হলে ও মরে যাবে, একদিনও বাঁচবে না। এ ভব সংসারে আফিং আর দীনবন্ধু ছাড়া ওর আর কেউই নেই। নারায়ণ ঝুঁকি না নিয়ে বলল, আমি জানি না। চন্দ্রকান্ত আর কোনো কথা না বলে চায়ের গ্লাসটা নামিয়ে রেখে পাকদণ্ডি দিয়ে উঠে জঙ্গলে মিলিয়ে গেলেন। অপসৃয়মান চন্দ্রকান্তর দিকে চেয়ে দেখলাম ওর হাত খালি, বন্দুক রাইফেল কিছুই নেই সঙ্গে। ভাবলাম, দারোগা তবুও ছেড়ে দিয়ে গেল কেন ওকে? তারপরই মনে হলো, ভয়ের জন্যে। দারোগার বুকে ভয় আছে, অনেক কিছুর ভয়, অনেক অন্যায়ের ভয়ের পোকা দারোগার বুকে ঠিক ঠিক করছে। অন্যদিকে চন্দ্রকান্তর বুক ভয় শূন্য। চন্দ্রকান্তর পায়ের শব্দ জঙ্গলের শুকনো পাতার মধ্যে মিলিয়ে গেল। আমার বয়স হলো অনেক, কিন্তু জীবনে যেন এই প্রথমবার উপলব্ধি করলাম যে কার হাতে কোন হাতিয়ার থাকে সেটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কার বুকে কি থাকে সেইটাই সবচেয়ে বড় কথা। হাতে হাতিয়ার না থাকলেও যায় আসে না, হাতটা পরিষ্কার থাকা চাই। এমন কটা লোক সংসারে আছে যে দুহাত উপরে তুলে বলতে পারে, দেখো আমার হাতে ময়লা নেই, কোনো লুকোবার নেই কিছু মাত্র, আমি পরিষ্কার। কম্ফু বলল, আমি যাই, একটু ঘুরে আসি। বললাম, কোথায় যাবে? চন্দনী চন্দ্রকান্ত চলে যাওয়া অবধি চুপ করেই ছিল। ও হঠাৎ বলল, আমিও যাব। কোথায়? আমি শুধলাম। তোমার সঙ্গে, আমারও বেড়ানো হবে। বুঝলাম, যদিও চন্দ্রকান্তকে ও আর স্বীকার করে না, চন্দ্রকান্তও স্বীকার করে না ওকে, কিন্তু যেখানে চান্দনী আছে, যাদের আশ্রয়ে, সেই তাদেরই মাতব্বর রত্নাকরকে চড় মেরে গেলেন চন্দ্রকান্ত।
এইটা বড় অস্বস্তির কারণ হয়েছিল ওর কাছে। আমি ওর চোখের দিকে চেয়ে সে কথা বুঝলাম। বললাম, এসো, চলো আমাদের সঙ্গে। বসন্ত বনের দুপুরে পাহাড় জঙ্গলে হেঁটে বেড়ালে নেশা ধরে। এ নেশা আফিংয়ের নেশার চেয়েও অনেক গাঢ়। ঝুরু ঝুরু করে হাওয়া বইছে পাহাড়ে পাহাড়ে। আমের বোলের গন্ধের সঙ্গে মিশে গেছে প্রথম মহুয়ার গন্ধ। এখন প্রজাপতির দিন। রং বেরঙের প্রজাপতির সুতো দিয়ে সবুজ বনের জমিতে কোনো অদৃশ্য নিপুণ রসিক তাঁতি যেন তাঁত বুনে চলেছেন। রঙে রঙে কাটাকুটি মেশামেশি হয়ে রং বেরঙে একাকার হয়ে যাচ্ছে। কাঁচা পোকা উড়ছে, তার ডানায় চেকনাই উঠছে। নেপালি ইঁদুর তাদের গাঢ় বাদামি শরীরে শরীরে রোদ প্রতিফলিত করে বড় বড় গাছের ডাল পালা পাতা ঝাঁকাঝাঁকি করে লাফিয়ে বেড়াচ্ছে। ধূসর কালো কাঠবিড়ালি তার ছোট ছোট দুই হাতের মধ্যে জংলি ফল ধরে গাছের গুঁড়ির আড়াল থেকে লাজুক চোখে উঁকি মারছে। পাখিগুলোর কোনো ভ্রুক্ষেপ নেই মাটিতে কে হেঁটে গেল না গেল তা নিয়ে। রোদভরা বাসন্তী আকাশ ওদের ডাক দিয়েছে। নিচের পত্র পুষ্পশোভিত বিচিত্র বর্ণের বসন্তবন আর উপরের অশেষ আকাশ, এই নিয়েই ওরা সুখী আছে। মাঝে মাঝে কোনো বোকা পাখি বাজের মতো, চিলের মতো, পাহাড়ি ময়নার মতো আকাশের ওপারে কিছু আছে কি না দেখার জন্যে উড়ে উড়ে সোজা উপরে উঠে রোদ চকচক ছোট্ট বিন্দুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তারপর আকাশের বুকে আরও আকাশ, তারপরেও আরও আকাশের খোঁজ নিয়ে ফিরে আবার তাদের ভালোবাসার গন্ধের শব্দের ফুল ফলের পৃথিবীতে নেমে আসছে। গলা তুলে এ ওকে ডাকছে, গদগদ হয়ে কত কথা বলছে। একটা অর্গুনের ডালে রোদ এসে পড়েছে, তার পাতায় একটি ছোট্ট মৌসুমী পাখি বসে শীষ দিচ্ছে। আমার পা থমকে গেল। চন্দনীর হাত ধরে আমি দাঁড়িয়ে পড়লাম সেখানে। কতটুকু পাখি, কিন্তু ওইটুকু পাখিকে ভগবান কি দেখেননি? চোখ, নাক, কান, ঠোঁট, মুখ, শুধু ঠোঁটই যে দিয়েছেন তাই নয়, সেই ঠোঁটে কি সুর দিয়েছেন, কি গায়কী। ওকেও খেতে শিখিয়েছেন, ভালোবাসতে শিখিয়েছেন। যা দেননি তা আমাদের মতো সর্বগ্রাসী খিদে, লোভ, ঈর্ষা, ক্ষমতার কামনা, পরশ্রী কাতরতা। ওই সামান্যতার মধ্যেও ওকে আমার মতো দম্ভভরা মরণশীল মানুষের চেয়ে কত বড় করে দিয়েছেন, ভাবলে অবাক লাগে। একটা পাখি যখন ডানা মেলে উড়ে যায়, একটা পাতা যখন হাওয়ায় বৃন্তচ্যুত হয়ে ঘুরে ঘুরে আরতি করে ধরিত্রীর পায়ে পড়ে, একগুচ্ছ ফুল থেকে, আমের বোল থেকে যখন গন্ধ ওড়ে, যখন হরিণী তার কাজল কালো চোখে চকিতে চেয়ে বনের গভীরে শুকনো পাতায় মচমচানি তুলে দৌড়ে যায়, চিতাবাঘ যখন তার চিত্র বিচিত্র শরীরে জঙ্গলের কিনারায় চিত্রার্পিতের মতো নিঃশব্দে এসে দাঁড়ায়,
তখন বারবারই আমার মনে হয় মিছিমিছি মানুষ হয়ে জন্মালাম। শুধু দম্ভ নিয়ে, গর্ব নিয়ে, সংস্কার নিয়ে, নীচ ঘৃণিত এক সম্মানের ও ক্ষমতার লোভ নিয়ে মিছিমিছি এই জীবনটাকে নষ্ট করে গেলাম। ওদের মতো হলে কত সহজে তার সঙ্গে একাত্ম হতে পারতাম, না জেনেই তাকে ভালোবাসতে পারতাম। নিজের অজ্ঞাতসারে আত্মশ্লাঘা আর উচ্চমন্যতার কুজদেহ, আতেল সভার সমর্থন ও শিরোপা ছাড়াই সর্বোত্তম উত্তরণের শরিক হতে পারতাম। কিছুই হলো না। বনের জন্তু না হয়ে শহরের জন্তু হয়ে সমস্ত জীবনটাই বরবাদ হয়ে গেল। চন্দনী আমার হাতে টান দিল। চমক ভাঙল আমার। দেখি কম্ফু অনেক দূরে চলে গেছে। একটা মৌটুসি পাখি উড়ল। আর্গুনের ডালটা কাঁপতে লাগলো পাতাগুলো। কম্পমান সবুজ পাতাগুলো হলুদ রোদটাকে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগলো। হঠাৎ দেখি একটা আমলকি গাছের নিচে একজোড়া রাজঘুঘু, ফলসা রঙা। সুডোল পুরুষ ঘুঘুটা বড় আদরে, বড় সোহাগে, বড় সযত্নে স্ত্রী ঘুঘুটাকে আদর করছে। আমার কি হলো জানি না আমি। চন্দনীকে আমি দুহাত দিয়ে কাছে টানলাম। আমার ঠোঁট ওর ঠোঁটে, আমার বুক ওর বুকে। তারপর বড় আদরে, বড় সোহাগে, বড় যতনে ঘুঘুটার কাছ থেকে শিখে চন্দনীর ভিজে নরম কমলা কোয়া ঠোঁট নিঃশেষে আমার ঠোঁট দিয়ে চুষে নিলাম। শুধুমাত্র চন্দনীর ঠোঁটই নয়, তার সঙ্গে এই বসন্ত বনের মধ্যদিনে যত রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ছিল, তার সবটুকুই আর্দ্রতা এবং জ্বালাও আমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি নিংড়ে শুষে নিতে থাকলাম চন্দনীর ঠোঁটের মধ্যে দিয়ে। আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো ভালোবাসায়, ভালো লাগায়। শরীর এই ডিজেলের ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া, এই কয়লার ধোঁয়ায় কালো শরীরে যে এত কোষ আছে, তা আমি এর আগের মুহূর্তেও জানিনি। বুকের মধ্যে রক্ত ছলাৎ করে সে কথা এই প্রথম আমায় জানান দিল। বয়সের হিসেবে যুবক হয়েছিলাম আগে। আজ আমি এই দুপুরে, এই বনের আলো ছায়ায়, এই পাখির ডাকে, ফুলের গন্ধে চন্দনীকে বুকে করে প্রথম জানলাম যে যৌবনের মানে কি। যৌবনের পরিপূর্ণতা, পরিপ্লুতি কোথায়? মনে মনে বললাম, চন্দনী, আমার চন্দনী রে, ভাগ্যিস তুই ডাক পাঠিয়েছিলি আমায়। না হলে বালকত্ব আমার কখনো ঘুচত না। একদিন যৌবনকে টপকে গিয়ে বার্ধক্যের দরজায় কড়া নাড়তাম। এই যৌবন, এই বন, এই চন্দনী, আমি কি করব আমি এত আনন্দ নিয়ে? আমি আজ রাজাধিরাজ, এই প্রথম, আমার প্রথম কৈশোরের প্রেমিকা এই প্রকৃতিরই বুকে দাঁড়িয়ে তারই এক স্নেহধন্যা বন্যা মেয়েকে নিয়ে আমি আমার যৌবনের পুরুষসত্তাকে নিবেদিত করলাম অনাদিকালের স্নিগ্ধ অথচ ঝাঁঝালো প্রকৃতি সত্তার কাছে। চন্দ্রকান্ত, তুমি অনেক বড়, তুমি সাধারণ নও। আমাদের আশীর্বাদ করো।
যেন আমরা সাধারণ মানুষ ও মানুষী হিসেবে এই বনভূমিতে বাকি জীবন বড় সুখে বড় ভালোবাসায় কাটাতে পারি। বেশি লোভ নেই আমার, সামর্থ্যও নেই। তুমি আগে যেও, আমরা পেছনে থাকব। তোমার মতো ত্যাগ আমার জন্যে নয়। আমি আমাকে ভালোবাসি, এই পৃথিবীকে ভালোবাসি, এই নরম লতানো শরীরের পাখির মতো ওম ধরা মসৃণ বুকের চন্দনীকে ভালোবাসি। আমাকে এই ভোগের মধ্যে ডুবে থাকতে দাও। চন্দনীকে আমার মতো করে পুজো করতে দাও আমায়। হঠাৎ ওপর থেকে কম্ফু হাঁক দিল। বলল, কি হলো? কাঠের মতো দাঁড়িয়ে কেন? সাপ? চন্দনী খিলখিল করে হেসে উঠল। বলল, কম্ফু ভাই রে, পঙ্খচূড়, পায়ে দাঁড়িয়ে মুখে ছোবল মারে। কম্ফু প্রথমে বুঝল না, না বুঝেই তরতর করে কিছুটা নেমে এলো উথরাই বেয়ে। তারপরই বুঝতে পেরে হেসে ফেলল। বলল, দারোগা বেটা যাওয়ার পর তবু একটু হাসা গেল। আমি বললাম, কম্ফু, কামজ্বরের কোনো ওষুধ আছে? কম্ফু হাসল, বলল, আছে আছে, সব ব্যারামেরই ওষুধ আছে। ওষুধ তো সামনেই আছে, কিন্তু অনুপান নেই। অনুপান তৈরি করে দেব যদি চাও। আমার বড় খুশি খুশি লাগছিল নিজেকে, অর্গল মুক্ত। বললাম, দিও দিও, শিখিয়ে পড়িয়ে দিও, আমি বড় আনাড়ি। কম্ফু হেসে উঠল। চন্দনী লজ্জা পেল। তারপর আমরা তিনজনেই আবার উঠতে লাগলাম উপরে। উপরে যখন উঠে এলাম তখন চোখ জুড়িয়ে গেল। আধ স্কোয়ার কিলোমিটার মতো একটা মালভূমি, চারদিকে ঘন সেগুনের বন। পাতাগুলো হাতির কানের মতো বড় বড়। তারপর একটু ঝোপঝাপ অর্গুন শিয়ারি, গিলিরি, কিছু কিছু বাইগবা। তারপরই ফাঁকা মালভূমি। নিচে ঝোপ ঝাড় লতাপাতা কিছু নেই। সমস্ত জায়গাটায় কয়েকশো আমলকি গাছ, শুধু ফলে ভরা। সব পাতা ঝরে গেছে, শুকনো ডালে ডালে লক্ষ লক্ষ আমলকি। গাছতলায় কত যে আমলকি পড়ে আছে তা কি বলবো। আমলকি আরও দেরিতে ফলে অন্যান্য জঙ্গলে। এখানে কিসের তাড়া বুঝলাম না। কয়েকশো পাখি এসে জমেছে জায়গাটায়। ময়না, টিয়া, বুলবুলি, বসন্ত বৌরি, পাহাড়ি ময়না, কুম্ভাটুয়া, দোয়েল, কোকিল, আরও কত শত নাম না জানা পাখি। আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম। কম্ফু বলল, এটা বাড়িরই। চন্দনী চমকে উঠল, বলল, যাহ যাহ, না সত্যি এটা বাড়িরই। শব্দটা উচ্চারণ করতে করতে কম্ফুর চোয়াল শক্ত হয়ে উঠল। আমার প্রথমে মনে পড়ছিল না, তারপর হঠাৎ মনে পড়ে গেল। খন্দরা মেরিয়া বলি দিত যে সময়, জীবন্ত মানুষের মাংস খুবলে নিত, তখন আনুষ্ঠানিকভাবে তাকে যে বধ্যভূমিতে নিয়ে যেত খন্দরা, তারই নাম বারিরি। বারিরি মানে বধ্যভূমি। মেরিয়া প্রথা বহুদিন হলো উঠে গেছে, কিন্তু বারিরি নামটি এখনো রয়ে গেছে ওদের মনে, অবচেতনে। বারিরি শব্দটার মধ্যেই কেমন যেন গা শিরশির ভয়ের ভাব আছে। কম্ফু বলল, একদিন রাতের বেলা এখানে এসো।
দেখবে পালে পালে চিতল হরিণ চড়ে বেড়াচ্ছে, আমলকি খাচ্ছে, আর তাদের মাথার উপর ঘুরে ঘুরে টিটি পাখি ডেকে বেড়াচ্ছে চমকে চমকে, হাট্টিটি হাট্টিটি হাট্টিটি।